এখানে একটা পরকীয়ার অথবা সতীনের সম্পর্ক আছে। এখন ওনাকে ওনার সেন্টেন্স যেন গিলতে না হয় এই প্রত্যাশা আমি করি। আপনি দুপুরে কি স্যান্ডউইচ খাবেন না ভাত খাবেন? এক বাচ্চা বলতেছে না আমি ভাতও খাবো না স্যান্ডউইচও খাবো না, আমাকে হরলিক্স দিতে হবে এবং সেটা কলা দিয়ে মিশিয়ে দিতে হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে বাচ্চা হরলিক্স খেতে পারবে, তাই তো? সবাই মিলে একমত হলে হরলিক্স খাবো, সমস্যা কোথায়? বিএনপি হ্যাপি হতেই পারে, আমারও তো বিএনপির উপর আনহ্যাপি হওয়ার অধিকার আছে। আমি তো বিএনপি করি না। আমি মনে করি বিএনপি কেন নির্বাচন অক্টোবরে চাইল না? নির্বাচন এখনো এপ্রিলের প্রথমার্ধে ওখানেই আছে এবং নির্বাচন আয়োজন করবার যে শর্তগুলো আছে 24-এর গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সংস্কার, বিচার, লিডিং টু ইলেকশন, সেই জায়গাটাতে ওই স্টেটমেন্ট পরিষ্কার করছে। যদি এই সংস্কার এবং বিচারের রোডম্যাপটা ঐক্যমতের ভিত্তিতে সেটেল ডাউন করা যায়, কাজের অগ্রগতি বোঝা যায়, ওয়াই নট, আগে ইলেকশন হতেই পারে। একটা বিষয় হচ্ছে যে যেই টেন্স সিচুয়েশনের কথা বলা হচ্ছে, আসলে বিএনপির সাথে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এরকম টেনশন আমি 1.5 বছরে একবারও দেখি নাই। এইটা গণমাধ্যম ক্রিয়েটেড, পার্টিকুলারলি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এই হাইপটা তৈরি করেছে যে প্রচুর টেনশন আছে, এখানে প্রচুর ঝামেলা আছে, এখানে একটা পরকীয়ার অথবা সতীনের সম্পর্ক আছে। আসলে সম্পর্ক অ্যাবসলিউটলি ফাইন। যেটা হয় যে বাংলাদেশের আমরা যারা, আমি মাহাদি লম্বা সময় বাইরে থাকার কারণে যেটা হচ্ছে, দ্বিমতের চর্চার ভিতরে প্রচুর সময় যদি আপনি না থাকেন, সাডেনলি দ্বিমত আপনাকে টেন্স করে ফেলে। কিন্তু আপনি যখন ছোটোবেলা থেকে দেখবেন যে বাবা মা ভাই বোন স্কুলে কলেজে প্রতিবেশীরা সবাই কন্টিনিউয়াসলি দ্বিমত করছে, আবার হাসি ঠাট্টা করছে, একসাথে থাকছে, খেলছে, এই রিলেশনশিপটা বাংলাদেশে ভিজিবল না, দৃশ্যমান না। আমরা যেহেতু কালো কোট পরা পেঙ্গুইনের দেশে 16 বছর ছিলাম, সাডেনলি আমরা বোধ করছি যে গণভবনের একটা মাইকের বদলে 16টা মাইক একসাথে কথা বলছে, তখন আমাদেরকে জাতি হিসেবে ট্রেন্স করে ফেলে, ট্রমাটাইজ করে ফেলে। যেটা হচ্ছে যে দ্বিমতের এই মতৈক্যগুলো, যে দ্বিমতের মাধ্যমে যে সম্ভব অর্জন করা, এইটা মানে আমরা দেখে একটু আশ্চর্য হচ্ছি, ট্রমাটাইজড হচ্ছি আর কি, দুইটা একসাথে হচ্ছি। তো এই জন্য যেটা হচ্ছে যে আজকে দেখবেন যে কে জিতলো, ইউনূস জিতলো না তারেক রহমান জিতলো না বিএনপি জিতলো, কেউ জিতে নাই, বাংলাদেশ জিতছে। জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্যাসিবাদের যারা শত্রু ছিলেন, ফ্যাসিবাদের যারা এই পুরো বলয়, আমরা যারা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে কাজ করেছি, আমরা সবাই কালেকটিভলি জিতেছি। কারণ হচ্ছে দেশের সবচেয়ে বড় দলের নেতা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেন, এটা হচ্ছে গভর্নমেন্টের লেজিটিমেসিকে ম্যান্ডেট দেয় নতুন করে। গভর্নমেন্ট যে কাজগুলো করবার চেষ্টা করছে, যেই মিটিংগুলো সে করছে, দেশে থাকলে সার্টেনলি ওনার সাথে আরও 10 বার এর মধ্যে মিটিং হয়ে যেত। যেহেতু দেশে থাকেন না, মিটিংটা হয় নাই, মানে এবং প্রফেসর ইউনূস তো লন্ডনের মধ্যে যান নাই। তো এই জন্য আমি এটাকে দেখে হচ্ছে যে মানে এটা আওয়ামী লীগ এবং দিল্লি মিলে যে বাংলাদেশে একটা টেন্স সিচুয়েশন তৈরি করবার চেষ্টা করছে, সেই টেন্স সিচুয়েশনের একটা পরাজয় হয়েছে। এখানে আমরা সবাই মিলে জিতেছি। ইলেকশন ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক, ডাজেন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স দ্য পিপল উইন্স। এইটা হচ্ছে বাংলাদেশ উইন্স, এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মেসেজটাই হচ্ছে এই মিটিং থেকে আমি নিচ্ছি আর কি। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কিন্তু ডক্টর ইউনূস যখন বলেছিলেন দেশের বাইরে গিয়ে যে একটি দলই কেবল ডিসেম্বরে নির্বাচন চায়, আপনি তো কোনো টেনশন দেখেন না, কিন্তু তখন তো একটা টেনশন ক্রিয়েট হয়েছিল। বা যখন জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবেন এই ধরনের কথা তিনি যখন বলেছিলেন, তখনও তো এক ধরনের টেনশন ক্রিয়েট হয়েছিল। এখন আজকের বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে ডিসেম্বরে যে আপাতত নির্বাচন হচ্ছে না, এটা মোটামুটি মনে হচ্ছে, বা অনেকেই বলছেন যে ডিসেম্বর থেকে হয়তো বিএনপি সরে এসেছে, যেমন করে তারেক রহমান সাহেব বলেছেন ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, সেই অবস্থান থেকে বিএনপি সরে এসেছে। বা হয়তো ডক্টর ইউনূস সাহেবও যে বলেছিলেন একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, সেই অবস্থা থেকে হয়তো তিনিও সরে এসেছেন। দুই পক্ষের অবস্থান থেকে সরে এসেছে। বিএনপি রোডম্যাপও দাবি করছিল সরকারের পক্ষ থেকে 25 ডিসেম্বর থেকে 26 জুন পর্যন্ত নির্বাচনের টাইমলাইন জানানো হয়েছিল। এইসব ইস্যুতে বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি হয়, যদিও আপনি বলছেন আপনি কোনো দূরত্ব দেখেননি, এবং রাজনৈতিক সংকট এবং অনিশ্চয়তার কথাও বলা হচ্ছিল। বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে সংকট কেটে গেছে। আজকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবই বলেন বা আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনেই বলেছেন সংকট কেটে গেছে। নির্বাচনের রোডম্যাপ আসলো না ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে, আপনি বলছেন এখনো এপ্রিলেই আছে, নিশ্চয়তা পাওয়া যায়নি, তাহলে সংকট কি করে কাটলো? ওই যে বললাম যে সংকট ছিল না, তো সংকটটা তো কৃত্রিম। যেটা হচ্ছে দ্বিমত আছে। একটা বড় রাজনৈতিক দল 2001-এর পরে একটা ভালো নির্বাচন পায় নাই, তার সার্টেনলি হাজারবার তার এই অ্যাসপিরেশনের কথা বলবার অধিকার আছে যে আমি একটা ভালো নির্বাচন চাই। তাকে 2008 সালে ভারত আওয়ামী লীগ এবং আমাদের এস্টাবলিশমেন্ট মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে।
এইরকম একটা বাস্তবতায় তার দল ট্রমাটাইজ থাকা, প্রচণ্ড ষড়যন্ত্র থিওরিতে পড়া, আশঙ্কিত হওয়াটা একটা খুবই জেনুইন জায়গা, এবং সেই জেনুইন কজের জায়গা থেকে সে বারবার ইলেকশনের দিন তারিখ চাইতেই পারে, 1000 বার চাইতে পারে, কোনো প্রবলেম নেই এটার মধ্যে। আবার অন্তর্বর্তীকালীন সরকার তাকে কিন্তু সমর্থন করছেন, সেই সরকার বলছে আমি নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব অথবা এপ্রিলে দেব। এই মতগুলোর ভিতরে আমি কোনো দূরত্ব অথবা টেনশন দেখি না। এটা হচ্ছে যে আপনি দুপুরে কি স্যান্ডউইচ খাবেন না ভাত খাবেন। এক বাচ্চা বলতেছে না আমি ভাতও খাবো না স্যান্ডউইচও খাবো না, আমাকে হরলিক্স দিতে হবে এবং সেটা কলা দিয়ে মিশাই দিতে হবে, বলতেই পারে। এখন কলা দিয়ে মিশাই দিলে আপনি হরলিক্স খাবেন অথবা খাওয়াবেন, এটা তো বাবা মা ডিসাইড করবে আলোচনার ভিত্তিতে। সেই আলোচনাটা চলছে। অতএব এই জায়গাটাতে হচ্ছে খুঁজছে হচ্ছে আমাদের শত্রুরা। এই জন্য আমি মোটা দাগে এখানে কোনো দূরত্ব টেনশন দেখছি না, দ্বিমত আছে, প্রচণ্ড ভয় আছে। কারণ বিএনপি বারবার নির্বাচনের জায়গা থেকে বারবার হোঁচট খেয়ে ফিরে আসছে, তাকে বারবার ঠকানো হয়েছে। 18 সালে এন্ট্রাপ করে তাকে ইলেকশনে নিয়ে রাতের বেলা হারিয়ে দেওয়া হয়েছে। অতএব বিএনপিতে ট্রমাটাইজ থাকাটা খুবই জেনুইন। এখন তারপরে যখন আপনি কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মিডিয়াতে পড়বেন যে এখানে ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে, মানবিক করিডোর দেবার চেষ্টা করা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে সেন্ট মার্টিন দিয়ে আমেরিকাকে বেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে ইউক্রেন রাশিয়ার নাটক না হচ্ছে না। আপনি কথা বলতে চাইলেন বলবো এরপরে। তো যেটা এই যে বিষয়গুলো তখন তাকে তো আরো টেন্স করে ফেলছে যে আমি গত 20টা বছর একটা ভালো নির্বাচন পাই নাই, এখন আবার আমাকে মানে একটা চক্র মিলে চেষ্টা করছে আমাকে বঞ্চিত করবার জন্য। তখন যখন মানুষ টেন্স থাকে তখন স্টেটমেন্টগুলো অনেক সময় ক্রুড হয়, এটা খুব ন্যাচারাল রিয়াকশন। তো সেই জায়গাতে আমি বোধ করছি এই কনভারসেশনটা ওয়াজ হাইলি নিডেড। বেগম খালেদা জিয়ার সাথে যে সশস্ত্র বাহিনী দিবসে দেখা হয়েছে, ইট ওয়াজ আই ওপেনিং। এরপরে হচ্ছে ওনার কুশলাদির খবর নিচ্ছেন, শরীর অবস্থার খবর নিচ্ছেন, তারেক রহমানের সাথে ফোনে কথা হয়েছে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে জাতিকে অ্যাসিওর করে ইয়েস দেয়ার আর ডিফারেন্সেস বাট স্টিল উই আর অন বোর্ড। আমরা একসাথে দেশের জন্য কাজ করছি, আমরা 24কে ধারণ করে কাজ করছি, সংস্কার বিচারের এই পুরো রোড ম্যাপের সাথে আমরা একমত, একসাথে কাজ করছি। কতটুকু একমত সেই মাত্রা পরিধি সময় নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক এবং দ্বিমত থাকবে, এই থাকাটাই গণতন্ত্র। জি, তার মানে আপনি বলছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে বাচ্চা হরলিক্স খেতে পারবে, তাই তো? সবাই মিলে একমত হলে হরলিক্স খাবো, সমস্যা কোথায়? ডক্টর মাহাদি আমিন, এর আগে বিএনপির সাথে বৈঠকের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিতি নিয়ে বিএনপি ভালোভাবে নেয়নি, বিএনপির সিনিয়র নেতারাও এটা নিয়ে কথা বলেছেন। আজকে উপদেষ্টা খলিলুর রহমানের উপস্থিতি বিএনপি কিভাবে নিয়েছে? দেখুন, এটা তো ওনাদের সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকার কাকে রাখবেন প্রতিনিধি হিসেবে। বিএনপির সিদ্ধান্ত, বিএনপি কাকে রাখবেন অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে প্রতিনিধি হিসেবে। আমরা এটাকে গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ হিসেবে দেখছি যে ওনাদের প্রেফারেন্স দিয়েছেন, এবং একটি অত্যন্ত ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসেবে যারা প্রোগ্রেসিভ পলিটিক্সের ধারণ করে আমরা সেটিকে সম্মান জানিয়েছি। ডক্টর খলিলুর রহমান সেখানে ছিলেন, আমরা সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতা যেটা ধারণ করেই সেখানে গিয়েছি, সেটা কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান করেছেন। আজকে একটি নতুন রাজনৈতিক ধারার উনি সূচনা করেছেন। আপনি যদি দেখেন উনি কিন্তু সেখানে 2টো বই এবং একটি কলম নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু প্রধান উপদেষ্টাকে গিফট দিয়েছেন। প্রধান উপদেষ্টা কোনো উপহার দিয়েছেন আমার জানা মতে না, কিন্তু উনি দিয়েছেন। এটা তো একটা পলিটিক্যাল জেস্চার। আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করতে চাই যেখানে আমাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের ক্ষমতায়নের স্বার্থে আমাদের সবাইকে একসাথে এক ছাতার নিচে এসে কাজ করতে হবে। আমাদের ভিন্ন মত অবশ্যই থাকবে, কিন্তু সেই ভিন্ন মত যদি আমরা আলাপ আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে রিজলভ করতে পারি, সেটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য। যদি সবাই এক হয়ে যায়, সবাই একটা বিষয়তে একভাবে চিন্তা করে, তাহলে তো ডেমোক্রেসি এক্সিস্ট করে না, সেটাই তো আস্তে আস্তে অথরিটেরিয়ান একটা রেজিমের দিকে টার্ন নেয়। সুতরাং কে থাকলো, কি বললো, সেগুলো একদিকে রেখে আমরা চাই সবাই মিলে যে উদ্ভূত সমস্যা রয়েছে সেটা সমাধান করা, এবং তারই প্রতিফলন আমরা দেখেছি। যার কারণে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় বলেন সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা অনেক কিছুই ধারণ করতে চাই। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেমনটা বললেন যে বিএনপির ট্রমাটাইজ ছিল, সেই কারণে নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হয়তো বিএনপির মনে বা আশেপাশে বা মাথায় ঘোরাফেরা করে। আপনাদের সিনিয়র নেতারা এমনও বলেছিলেন যে নির্বাচনের কথা শুনলেই সরকারের উপদেষ্টাদের অস্বস্তি শুরু হয়, তাদের পছন্দ হয় না। এখন কি বিএনপি আসলে সরকারকে বিশ্বাস করতে শুরু করেছে? যে কথাগুলো বলা হচ্ছিল যে সরকার আসলে নির্বাচনকে ডিলে করতে চায় নানান ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে। দেখুন, কিছু বিষয় তো টুকটাক আছে, কিন্তু বড় ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমি আবারও বলছি, জনাব তারেক রহমান বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে সবসময় সরকারকে সহযোগিতার কথা বলেছেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন, এবং প্রথমবারের মতন জনাব তারেক রহমান নির্বাচন চেয়েছেন কিন্তু 28
এই মাসে মনে আছে আপনার 28শে মে, তার মানে কত প্রায় 10 মাস পেরিয়ে যাওয়ার পরে গিয়ে অলমোস্ট। সুতরাং ওনাদের প্রতি আমাদের সমর্থন ছিল, সমর্থন আছে এবং ভবিষ্যতে সমর্থন থাকবে যতক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ওনারা ঘটাচ্ছেন। আমরা দেখেছি কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী চিন্তা রয়েছে, যেমন এখানে কিছু উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছেন ওনারা কি ভবিষ্যতে নির্বাচনে নিজের অংশগ্রহণ করবেন কিনা। দেখুন 5ই আগস্টের পরে যখন 8ই আগস্টে অন্তর্বর্তী সরকার তৈরি করা হয় একটা বিশ্বাস এবং আস্থা ছিল, সেটা কি যে যারা অন্তর্বর্তী সংসদের অংশ হবেন ওনারা কেউ নির্বাচনে পার্টিসিপেট করবেন না, আর যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন ওনারা কেউ এখানে অংশ নেবেন না। যার কারণে কিন্তু শুধু বিএনপি না, এখানে ফুয়াদ ভাই আছেন, ওনারা সহ প্রত্যেকটা গণতন্ত্রের রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিল তারা কেউ কিন্তু অন্তর্বর্তী সরকারের অংশীদার হয় নাই। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের কিন্তু একটা দায়িত্ব, জনগণের যে বিশ্বাস ছিল, রাজনৈতিক ঐক্যমত্যে যে আস্থা ছিল, সেটাকে ধারণ করে এখানে যারা রয়েছেন ওনারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করেন। সুতরাং আমরা যখন দেখি তাদের মাঝে কেউ কেউ হয়তো স্টেট অ্যাপারেটাসকে ইউজ করে কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্বাচনী প্রচারণায় যেতে পারেন এ ধরনের একটা সম্ভাবনা আছে, বা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করছেন যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে, এটা নিয়ে আমাদের তো কনসার্ন থাকা ভেরি ন্যাচারাল। এটা শুধু বিএনপি না, সব রাজনৈতিক দলে থাকবে, এটাও গণতন্ত্রের একটা অংশ। আমরা যদি ইতিবাচক সমালোচনা না করি, আমরা যদি কনস্ট্রাকটিভ ফিডব্যাক না দিই, তাহলে তার ডেমোক্রেসি হোল্ড করেন, ইট টার্নস অ্যাজ অথরিটেরিজম। সুতরাং যেখানে আমাদের ভিন্ন মত থাকবে যৌক্তিকভাবে প্রাঞ্জলভাবে আমরা তুলে ধরবো। মাহাদি আমিন নাহিদ ইসলাম তো একটি দলের প্রধান এবং দলটি যদিও নিবন্ধন পায়নি কিন্তু হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং নাহিদ ইসলামকে অনেকে তো বলেও ফেলেছেন তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী। তিনি যদি নির্বাচন না করতে পারেন বা নির্বাচন করতে নামেন মাঠে, বিএনপি প্রতিবাদ করবে না? উনি তো ইতিমধ্যে পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে। এটাও অনাকাঙ্ক্ষিত ছিল যে উনি হয়তো পদত্যাগ করার ঠিক 2 দিনের ভেতর নতুন রাজনৈতিক দলে যোগদান করেছেন তার প্রধান হিসেবে। তার মানে কি উনি যখন স্টেটের একজন অ্যাডভাইজার ছিলেন তখনই তিনি রাজনৈতিক দল নিয়ে কাজ করেছেন। অবশ্যই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি ছিল না, কিন্তু বর্তমানে কে ইলেকশনে পার্টিসিপেট করবে কে করবে না এটা বিএনপি ডিটারমিন করবে না। আমার মনে হয় এটা জনগণের কাছে সিগন্যাল যাবে এবং জনগণই রাইট পারসন, রাইট রিপ্রেজেন্টেটিভকে চুজ করবে। আমরা যেটা করতে পারি জনগণের ক্ষমতায়নের দল হিসাবে, বিএনপি সবসময় বলে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, আমরা এটা আমাদের জনগণের উপর ছেড়ে দিই, ওনারা সিদ্ধান্ত নেবেন কে সঠিক কে ভুল, কাকে ওনারা সমর্থন দিতে চান, কাকে ওনারা নেতৃত্বের দায়ভার দিতে চান, কাকে সে দায়িত্ব অর্পণ করতে চান, আমরা জনগণের উপরে ছেড়ে দিই। সেই জনগণের উপর ছেড়ে দেওয়ার একমাত্র প্রক্রিয়া গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন। এ কারণে কিন্তু আমরা জাতীয় নির্বাচনের যত দ্রুত সম্ভব সেটা আয়োজনের মাধ্যমে জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত করতে বলছি। জি, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল যুক্ত আছেন আমাদের সঙ্গে। জনাব মাসুদ কামাল, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা প্রচারণা ছিল, এই সরকার বা সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ কেউ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, নির্বাচন পেছাতে চায়। এখন কি সেই শঙ্কা কাটলো? আপনি নিজেও কিন্তু একজন ছিলেন যিনি শঙ্কা প্রকাশ করতেন যে এই সরকার নির্বাচন আসলে দিতে চায় না ঠিক। এখন আজকে আপনার কি মন্তব্য? না, দিতে চায় না এমনটা আমি কখনো বলিনি। আমি বলেছি যে যতদিন বেশি থাকা যায় ততদিন থাকার একটা আকাঙ্ক্ষা এই সরকার এবং এই সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছে, আমি এই কথাটা বলেছি। আচ্ছা, আমি প্রশ্নটা হয়তো এমন হওয়া উচিত ছিল যে দ্রুত নির্বাচন দিতে চায় না বা ডিলে করতে চায়, প্লিজ। হ্যাঁ, ডিলে করতে চায়। আমি যা বলেছি আমার ওই উপলব্ধির থেকে আমি খুব একটা চেঞ্জ হইনি। ডিলে করতে, ডিলের ডিউরেশনটা কত হবে সেটা হয়তো মাস 2 কমেছে। আমি তো পার্সোনালি, দেখুন, বিএনপি এই মিটিং নিয়ে খুবই সন্তুষ্ট, এটা আমির খসরু মাহমুদ চৌধুরী ওখানে বলেছে, আমরা খুবই সন্তুষ্ট। হতেই পারেন বিএনপির কি প্রত্যাশা, বিএনপির কি সন্তুষ্টি কোথায় থাকবে না থাকবে এটা তো ওনাদের ব্যাপার। এবি পার্টি ফুয়াদ ভাই আছেন, ওনারাও সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট হতে পারেন। কিন্তু আমি একজন পাবলিক, আমি একজন ভোটার, আমারও কিছু অপিনিয়ন থাকতে পারে। আমি পার্সোনালি মনে করি নির্বাচনটা অনেক আগে হতে পারত, নির্বাচনটা অক্টোবরে হতে পারত, আমি এটা মনে করি এবং এটা আমি আগে থেকেই বলে আসছি। আমি মনে করি বাংলাদেশের নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এরপরে নির্বাচনের জন্য ভালো সময় না, এটা আমি মনে করি। কিন্তু যেহেতু ডক্টর ইউনূস আগেই নিজে থেকেই এপ্রিলের কথা ঘোষণা করে দিয়েছেন এবং বিএনপি ডিসেম্বরের কথা আগেও বলেছেন তারা ডিসেম্বরে চান, তো ডিসেম্বর এবং এপ্রিল নিয়ে একটা বার্গেন হয়েছে, সেই বার্গেনে উভয় পক্ষ মাঝামাঝিতে এসেছে, এটাও একটা ভালো ফল। কিন্তু আমি এই ফলটাকে কিন্তু খারাপ বলছি না, এটাও একটা ভালো ফল। কিন্তু যদি এটা বিএনপি এর জন্য হ্যাপি হয়েছে, বিএনপি হ্যাপি হতেই পারে, আমারও তো বিএনপির উপর আনহ্যাপি হওয়ার অধিকার আছে। আমি তো বিএনপি করি না, আমি মনে করি বিএনপি কেন নির্বাচন অক্টোবরে চাইলো না, আমি এটা মনে করি যদি অক্টোবরে চাইতো তাহলে তো বার্গেন করে এসে ডিসেম্বরে থাকতো, এটা আমি মনে করি। এখন আমি কেন মনে করি, আমার কিছু যুক্তি আছে। আমি মনে করি, দেখেন,
আপনি বলতেছেন এখন যে জিনিসটা বলা হয়েছে এটা কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা আসে নাই। আমরা এখান থেকে কিন্তু 2-3টা সিদ্ধান্ত পেয়েছি। আপনি যদি যৌথ ঘোষণাটা শুনেন, ওখানে ওইটুক বলতে ওনাদের সময় লাগছে ম্যাক্সিমাম 5 মিনিট। ভাই ওনারা মিটিং করছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় কি এখানে এই আলাপটাই করছে, আর আলাপ হয় নাই? তো সে আলাপের ঘোষণা আসলো না কেন? এটা বুঝান আমার ভাই আপনি। 1.5 ঘন্টায় তারা কত আলাপ করেছে, সেইগুলি কেন যৌথ ঘোষণা এলো না? তার মানে কিছু কথা হয়েছে যেগুলোকে জনগণকে জানানোর প্রয়োজন মনে করেন না। আমি সবচেয়ে অপছন্দ করি এবং সবচেয়ে ভয় পাই অস্পষ্টতাকে, গোপনীয়তাকে। পরিষ্কার কথা, তারেক রহমান সাহেব একটা দলের প্রধান। এই দলের কাজটা কি? এই দলের কাজ হলো এই দেশের মানুষের মনের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এবি পার্টি একটা রাজনৈতিক দল, তাদের প্রয়োজনটা কি, তাদের জীবনের লক্ষ্যটা কি? মানুষের জীবনে মনের ইচ্ছাটাকে বাস্তবায়িত করা। এরা সবাই তো জনগণ নিয়ে রাজনীতি করে। জনগণের একজন পার্টি হিসেবে আমি জানতে চাই 1.5 ঘন্টায় আর কি কি আলাপ হলো সেটা আমি আনতে চাই। আর যে 1.5 ঘন্টায় যে 2টা কথা তারা বললো, নির্বাচন কবে হবে কিনা হবে, হ্যাঁ এটা অবশ্যই আমাদের জানার একটা বড় বিষয় ছিল। কিন্তু সেই বিষয়েও যে ঘোষণাটা এসেছে সেখানে অনেকগুলি যদি, অনেকগুলি কিন্তু আছে। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে হতে পারে। নির্বাচন হতে গেলে বিচার এবং সংস্কারের দেখেন প্রয়োজন আছে, মানে খুবই কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস এখানে ব্যবহার করা হয়েছে। এখন ফুয়াদ ভাই আছেন, মাহদি আমিন ভাই আছেন, ওনারা বিদেশে লেখাপড়া করছেন, কাজে ওনারা হয়তো এই সমস্ত শব্দের গুরুত্ব বুঝেন। আমি তো ভাই বুঝি না, আমাদের দেশের মানুষ তো বুঝে না। আচ্ছা মাসুদ কামাল, আরেকটা প্রশ্ন করে সাধারণ মানুষের জন্য হয়েছে। আরেকটা প্রশ্ন করে আপনার বাকিটুকু শুনি। আরেকটা প্রশ্ন, আরো কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতিতে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন আপনার মতোই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরে নির্বাচনের দাবি কিন্তু শুধু বিএনপির ছিল না, এখন বিএনপির সাথে আরো যারা এই দাবি জানিয়েছে তারা যদি রাজি না হয় তাহলে বিএনপি কি একা খুশি হতে পারে কিনা? এটা তো বিএনপির ব্যাপার। বিএনপি যদি মনে করে আমার কাউকে দরকার নাই, আমি যা চাই সেটাই হবে, হতেই পারে। এটা তার পলিটিক্স, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি তারা করবেন। রুহিন হোসেন প্রিন্স যখন এই বিবৃতি দিয়েছেন তখন ওনারা তো বিএনপির কথা ভাবেন নাই, উনি ওনাদের কথা ভেবেছেন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাই করবে, যার যার কথা ভাববে। আবার আমরা যারা রাজনীতি না করি আমরাও তো ওনাদের কথা ভাবি না, আমরা আমাদের কথা ভাবি। এবং আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো আমাদের মতো মানুষের চিন্তাকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রতিফলন ঘটাবে, এটা আমরা চাই। এখন আমার চাওয়া শর্ত পূরণ হবে না, না হলেও আমার কোনো বক্তব্য নাই, বাট আমি চেয়েই যাব, আমি বলেই যাব। আমি বলতে বলতে হয়তো আশা করবো একসময় তারা আমার কথা গুরুত্ব দিবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি খুবই একটু আতঙ্কিত এই কারণে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলে বসলেন আমরা খুবই সন্তুষ্ট। এখন ওনাকে ওনার সেন্টেন্স যেন গিলতে না হয় এই প্রত্যাশা আমি করি। এমন বাস্তবতা আসতে পারে একসময় ওনারা বলবেন যে তখন না বুঝে সন্তুষ্ট হয়েছিলাম, এখন বুঝে দেখছি যে যা ভেবেছিলাম তা তো নয়। এরকম হতে পারে, কিন্তু না হতে পারে। কিন্তু আমি সন্দেহপ্রবণ লোক, আমি সন্দেহ করছি এবং আমি মনে করি বিএনপি এবং অন্য পলিটিক্যাল পার্টিগুলো আমার এই সন্দেহপ্রবণ মানসিকতাকে এনকারেজ করবেন, এটা আমি আশা করি। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, কাজে আপনি এখন যে কথাটা বললেন যে নিজের কথা নিজেকেই যেন গিলতে না হয় সেই আশঙ্কাও আপনার মধ্যে আছে। আরও আলোচনা হবে, ফিরছি একটু পরে।